সবাইকে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের লেডিস ক্লাবের আড্ডায়। আমি অহনা তাসনিম খান আছি আপনাদের সাথে এবং ঈদের পরের আজকের দিনটাই হয়তো আমাদের শেষ ছুটির দিন, যদি কারো ছুটি থেকে থাকে। অনেকে ইতিমধ্যে কাজে চলেও গেছেন, তবে এই শনিবারের পর থেকে আমার কাছে মনে হয় যে শুক্র ও শনি এই দুটো দিনের পর থেকে রবিবারে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। অনেকে শনিবার থেকে কাজে যান, আমি আসলে কারোর ওয়ার্ক স্কেডিউল জানি না, তবে এটা জানি ঈদের ছুটি শেষ হয়ে যাচ্ছে, মন ভারাক্রান্ত করেও কাজে যেতে হবে। কাজ যদি অর্থপূর্ণ হয় তাহলে হয়তো নিজের জীবনেরও মানে খুঁজে পাওয়া যায়, অথবা অর্থপূর্ণ কাজে যদি না যেতে পারি, একটা কাজে গিয়ে যদি সেটার অর্থ নিজেও না বুঝি, সেই কাজ উপভোগ করার আসলে প্রশ্নই ওঠে না। তাই জীবন অর্থপূর্ণ হতে হবে, কাজও অর্থপূর্ণ হতে হবে এবং আমাদের অর্থপূর্ণ কাজে নিয়োজিত থাকার নানান রকম সুবিধা অবশ্যই আছে, সেগুলো নিয়ে কথা হবে। অবশ্যই আমাদের সাথে তিনজন বিশেষ অতিথি যুক্ত হয়েছেন, চলুন পরিচয় করে দিই তাদের সাথে। শুরুতে আমাদের সাথে আছেন একজন আবৃত্তি শিল্পী, তিনি নাজমা কাজী। অনেক অনেক স্বাগত জানাই লেডিস ক্লাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সাস টেলিভিশনকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক ধন্যবাদ। তার পাশেই আছেন নাদিয়া আহমেদ, তিনি পরিচালক ও ব্যবস্থাপক হিসেবে আছেন লার্নিং বি রেইনবো হাউস স্কুল অ্যান্ড ডে কেয়ার। অনেক অনেক স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে অনেক ধন্যবাদ এবং আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য পারভিন আপুকে, ওনাকে অনেক ধন্যবাদ, জাকি আপুকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমার এখানে যারা আছে তাদের সবাইকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। সবার সাথে দেখা পুরো একটা তালিকা জেনে নিতে পারলাম, অনেক ধন্যবাদ আপু। এবং তার পাশে আছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে একজন অধ্যাপক আমাদের সাথে যুক্ত হয়েছেন, তার নাম সাবিহা হক। স্বাগত জানাই। অনেক ধন্যবাদ, আর দর্শকদেরও ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য, আর নেক্সাস টেলিভিশনকে এবং আপনাকে শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ। এদিকে আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তিনজন ভীষণ মিষ্টি এবং গুণবতী নারী আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন আমাদের আজকের আড্ডাতে। কিন্তু তিনজন তিন ধরনের জায়গা থেকে, নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তাদের গল্পগুলো আমাদের সাথে ভাগাভাগি করবেন এবং আপনাদের কাছ থেকেও আপনাদের জীবনের অর্থপূর্ণ কাজগুলো, বা যদি কখনো অর্থপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়ে থাকেন কাজের ক্ষেত্রে, সেগুলো নিয়েও আসলে কথা বলতে চাই। কাজে যেহেতু ফিরতেই হবে, তাহলে একটু গুরুগম্ভীর বিষয় নিয়ে আলাপ আলোচনা করাই যায়, তবে এটাতেই আড্ডা হয়ে যাবে, সেটাই আপনারা জানেন। অবশ্যই স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা আসতে পারবেন। আমাদের এই আয়োজন পুরো 1 ঘন্টার একটা আয়োজন। এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনার টেলিভিশনে এবং সাথে আমাদের ফেসবুক পেজ নেক্সাস লাইফস্টাইল এবং নেক্সাস টেলিভিশন। আমি যদি নাজমা আপুর কাছে আসি, আপু আবৃত্তির সাথে যুক্ত হওয়ার যে বিষয়টা, এটা পারিবারিকভাবে নাকি নিজেই শখ করে শুরু করা? একদম নিজে থেকে, পারিবারিকভাবে ওরকম করে করা হয়নি। ছোটবেলা থেকে স্কুল কলেজে যেরকম করে টুকটাক আবৃত্তি শেখা হতো, আমার আবৃত্তি যদি বলি অফিশিয়ালি বলেন অথবা একদম জনসমক্ষে করা যদি সেটা হয়, সেটা আমার শুরু হয়েছে কোভিড সময়ের থেকে। আচ্ছা। আর আমি যেহেতু দেশের বাইরে থাকি, আমি কানাডা টরন্টোতে থাকি, 3 সপ্তাহের জন্য বাংলাদেশে বেড়াতে এসেছি। তো যেহেতু ওখানটায় থাকি, বাংলাদেশের এবং সেই সাথে সারা বিশ্বের বাংলা ভাষাভাষী এবং অন্যান্য আবৃত্তি শিল্পীদের সাথে আমার যে যোগাযোগের ব্যাপারটা, সেটা হয় মূলত অনলাইনে। তো সেই জন্যেই কোভিড সময়ে যখন সবাই ঘরবন্দি ছিল, তখন আমাদের আবৃত্তি শিল্পটা, কোভিডের সময় তো আপনি টরন্টোতেই ছিলেন। হ্যাঁ, আমি এবং ওখানে তো আমার মনে হয় আরো অনেক কড়াকড়ি ছিল, তাই না? অনেক কড়াকড়ি ছিল। কড়াকড়ি যখন বলা হচ্ছে, সেক্ষেত্রে আমি একজন হেলথ কেয়ার ওয়ার্কার বটে, আমি কাজ করি, আমার প্রফেশনালি আমার ডেজিগনেশন হচ্ছে ফার্মেসি টেকনিশিয়ান, আমি একটা হাসপাতালে কাজ করি ফার্মেসি ডিপার্টমেন্টে। তো কড়াকড়ি বলতে গেলে কোভিডের সময়টাতে সবাই যখন ঘরবন্দি ছিল, আমি মোটেও ঘরবন্দি ছিলাম না, আমাকে কাজে যেতে হয়েছে। আমি সেই সময়টাতে শুধুমাত্র হাসপাতালে না, আমাদের ভ্যাকসিন ইনজেকশন থেকে শুরু করে আমাদের অনেক কাজ তখন করতে হয়েছে। এবং ঘরবন্দি কেন, আমি বরং কাজে ছুটে বেরিয়েছি, 2-3টে কাজ পর্যন্ত করতে হয়েছে সেই সময়টাতে। খুব রিস্কিও, অনেক রিস্কি ছিল, কিন্তু আমি প্রচণ্ড লাকি মনে করেছি নিজেকে দুটো কারণে। এক হচ্ছে আমি ঘরে ছিলাম না, দ্বিতীয় হচ্ছে যে সেই কোভিড সময়টাতে, যে সময়টাতে ছিল, আমার কিছু ইনপুট ছিল সেই সময়টাতে,
মানুষকে ভালো রাখবার এবং নিজেকে সবাইকে ভালো রাখবার জন্য। এই যে আপনাদের মতো কিছু মানুষের জন্য কিন্তু আমরা নিরাপদে ছিলাম, সো অবশ্যই অনেক অনেক হ্যাঁ অবশ্যই আমরা সবাই। আর কোভিডের সময়টা তো ভয়ঙ্কর একটা সময় ছিল, আমি আশা করি আর কখনো না আসুক এরকম কোনো কিছু। একেবারে। এবং কথা শোনা যাচ্ছে যে আবারও করোনার ঝুঁকি বেড়েছে, যার কারণে এখন কিন্তু মানে এখন থেকেই সবাইকে আবার কিন্তু মাস্ক পরিধান করে বাইরে বের হওয়া, একটা নিরাপদ দূরত্ব বজায় রাখা, এই জিনিসগুলো কিন্তু আবার অভ্যেস করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে করোনার কিছু প্রমাণ তো পাওয়া গেছে, কিন্তু করোনা বাড়বে কি না সেটা আমরা না জানা সত্ত্বেও করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে বরঞ্চ আমরা একবার এটাকে যেহেতু রিকভার করতে পেরেছি, সেখান থেকে শিক্ষা নিয়ে আবার একটু নিরাপদে থাকার অভ্যেসটা শুরু করতেই পারি। এটা নিয়ে মানে অনেকে বলেন যে না না করোনা হয়নি, তো করোনা না হলেও কিন্তু সাবধান আমরা থাকতেই পারি। অনেক অনেক ধন্যবাদ আপু। আর নাদিয়া আপুর কাছে আসতে চাই। আপু, লার্নিং বি রেইনবো হাউস বেশ মজার একটা স্কুল এন্ড কলেজ মনে হচ্ছে, এটার ভাবনা শুরুটা এগুলো একটু জানতে চাই। আপু, এটার ভাবনাটা শুরু হয়েছে আমি যখন একটা ডে কেয়ার ড্রয়িং এবং ক্রাফটিং শেখাচ্ছিলাম, তখন আমার ভিতরে এটা ভাবনাটা আরও বেশি আসে। কারণ ডে কেয়ারে মূলত দেখা যাচ্ছে বাচ্চাদেরকে সেখানে রাখা হচ্ছে সকালের নাস্তা, দুপুরের খাবার বা বিকালে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে পরিপাটি হচ্ছে না। মানে ওদের শুধু এই 3টা জিনিস হলেই হবে না। হ্যাঁ, তাদের বেড়ে ওঠার জন্য তাদের অনেক কিছু দরকার আছে। বাচ্চারা এই সময় যখন আমাদের কাছে থাকে তাদের কিছু ব্যাড ম্যানার্স হয়, গুড ম্যানার্স হয়, এগুলোও আমাদের দেখা দায়িত্ব। তো সেই পাশাপাশি আমি চিন্তা করলাম যে ডে কেয়ারের পাশাপাশি আমি একটা প্রি স্কুল করার চেষ্টা করলাম, যে পাশাপাশি যে ছোট বাচ্চারা এখানে 2 থেকে 5 বছরের বাচ্চারা এখানে প্রি স্কুলটা করবে এবং ওদের একটা অভ্যাসও হয়ে যাবে স্কুলে আসার, অভ্যাস হয়ে যাবে যে ওরা যখন নার্সারি কেজিতে যখন যাবে তখন ওরা বসতে পারবে, ওদের টিফিনটা ওরা নিজে বের করতে পারবে। আর আসলে কি ডে কেয়ার বিষয়টা হচ্ছে কি, আমাদের অভিভাবকরা এখনও কিন্তু গৃহ পরিচালিকা অথবা দাদা দাদি নানা নানির উপরেই মানে তারা বিশ্বস্ত যে এখানে রাখবে। এখনো কিন্তু আমাদের দেশে ডে কেয়ারের উপরে সেভাবে পরিপূর্ণ আস্থার জায়গাটা আসেনি। সেই কারণে দেখা যাচ্ছে আমরা সবসময় অভিভাবকদের, অধিকাংশ ডে কেয়ার প্রতিষ্ঠান তারা সিসিটিভি অ্যাক্সেস দিচ্ছে যাতে অভিভাবকরা দেখতে পারে। আর আমি একটা জিনিস দেখি, গৃহ পরিচালিকা শুধু খাওয়া দাওয়া করায়, ঘুম, কিন্তু ওর কাছে থেকে যে একটা কোয়ালিটি টাইম করবে বা পড়াশোনা না, খেলাধুলা করা, মজা করা, ভাষাগত একটা বেনিফিট যেটা আছে, বুদ্ধিগত একটা বেনিফিট আছে, সেটা গৃহ পরিচারিকা থেকে আসা সম্ভব না, এটা সম্ভাবনা নেই। হ্যাঁ, তাও দেখা যাচ্ছে আমরা যদি আমাদের নানা দাদির কাছেও রেখে যাই, তারাও কিন্তু তাদের মতো, তারাও কিন্তু বয়সে অনেক বড়, তাদের মেন্টালিটি আর ছোট বাচ্চাদের মেন্টালিটি সেম না। মডার্ন লার্নিংটা দেখা যাচ্ছে হচ্ছে না। এর জন্য দেখা গিয়েছে আমি চাইল্ড এডুকেটরকে এদেরকে কিন্তু আসলে খুব সুন্দরভাবে একটা ট্রেনিং দিতে হয়, দিয়ে কিন্তু বাচ্চাদের সাথে কিভাবে মজা করতে হবে, তাদের সাথে কিভাবে খেলতে হবে, তারা যাতে টেলিভিশনে আসক্ত না হয়, তারা যাতে মোবাইলে আসক্ত না হয়। আমার এখানে ডে কেয়ারে দেখা যাচ্ছে বেশিরভাগ বাবুরাই টিভি ছাড়া খাওয়া দাওয়া করছে না, সবাই। এখন এটা তো এখনকার জাতীয় সমস্যা। হ্যাঁ, 98%। কিন্তু এবং বাবা মারাও একটু ফ্রি থাকার জন্য দিয়েও দিচ্ছে, যার কতক্ষণ এটা নিয়ে ঝামেলা করব। বাবা মারা দেখা যাচ্ছে কর্মজীবন আরো ব্যস্ত, বা টিভিটা সামনে দিয়ে বা মোবাইলটা সামনে দিয়ে তুমি এটা দেখো, তাদেরকে খাওয়া দাওয়া করাচ্ছে। কিন্তু আমাদের সময় কিন্তু এটা ছিল না। এতে যেটা দেখা যাচ্ছে মূল যে সমস্যাটা, বাচ্চা কথা বলে না, বাচ্চারা মোবাইল দেখে সব দেখছে, ইশারা দিয়ে সব বোঝাচ্ছে, এবং সোশ্যালও হচ্ছে না, অন্য কারোর সাথে ইন্টারঅ্যাক্ট করে না, সামাজিকরণ হচ্ছে না। দেখা যাচ্ছে কোনো কিছু ভাগাভাগি করতেও তারা জানে না, দিতেও জানে না, তার জিনিস কেউ নিয়ে যাবে এটা সে পছন্দও করে না, কারোর সাথে কথা বলতেও চায় না। আর সবচেয়ে বড় সমস্যা, কাউকে না পাওয়ার কারণে একাকিত্বে সে এক ধরনের রোবটের মতো হয়ে যায়। আর এখন কিন্তু এমন একটা পরিবেশ, আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে এক বাসা থেকে আরেক বাসা দিচ্ছি না। হ্যাঁ, আমাদের বাসায় রাখছি, খেলনা দেওয়া হচ্ছে, টিভি দেওয়া হচ্ছে, মোবাইল দেওয়া হচ্ছে, কিন্তু তার সাথে আমরা খেলি না, আমরা বাবাও খেলি না, আমরা মাও খেলি না। এর কারণে যেটা হচ্ছে, বাচ্চাদের ভিতরে কিছু প্রবলেম দেখা যাচ্ছে। জি, এই প্রবলেমের জন্য আবার বিভিন্ন থেরাপিস্টের কাছে এখন যাওয়া লাগছে।
হ্যাঁ, মানে শুধু ইনভেস্টই হচ্ছে, সেখান থেকে আউটকাম কিন্তু কিছুই আসছে না, না। এমনই দেখা যাচ্ছে। আরো আসবো আপু অবশ্যই এই বিষয়গুলো নিয়ে, যেহেতু আজকে অর্থপূর্ণ কাজের কথাই বলবো, আরো নানান আড্ডা উঠে আসবে। আমি একটু যদি আসি সাবিহা হক আপুর কাছে, আপু শিক্ষকতার সাথে আছেন এবং আপনি ভীষণ মিষ্টি করে কথা বলেন। তো শিক্ষক মানেই আমরা একটা গুরু গম্ভীর অবয়ব কল্পনা করি যে না, শিক্ষক একটু রাগী হতে হবে। তা আমি জানতে চাই আপু, শিক্ষকতাই আপনার কেন পছন্দ এবং এত নরম সুরে শিক্ষার্থীদেরকে কিভাবে আপনি ম্যানেজ করেন? এই প্রশ্নটা আমার প্রচুর হয় না? চাকরি জীবনের শুরুতে, হ্যাঁ, আমি যখন ছাত্র তখন আমি একটা স্কুলে পড়াতাম পার্ট টাইম। তখন ইন্টারভিউতে আমাকে প্রথম এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে আপনি এত সফট স্পোকেন, কিভাবে আপনি ক্লাস কন্ট্রোল করবেন। তো ডেমো ক্লাস দেখার পরে ওনারা বুঝতে পারলেন যে না, এটা সম্ভব। কারণ কি, আমি ছোট বাচ্চাদের পড়িয়েছি ক্লাস 8-9 পর্যন্ত তখন, কিন্তু মাস্টার্স, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলাম সে সময়ে। মাস্টার্স কমপ্লিট করে যখন আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করি, 2001 সাল থেকে আছি, তখন থেকে আমি দেখেছি যে তরুণদেরকে পড়ানো আরও অনেক সহজ। কারণ আপনি যত বন্ধুত্বপূর্ণ হবেন তত তাদের কাছাকাছি যেতে পারবেন। তাই নরম করে মিষ্টি করে কথা বলাই আমার মনে হয় না এতে কোনো সমস্যা হয়। আর ওদেরকে সম্মান করতে হবে। তরুণদের, ছোটদের আপনি যত সম্মান করবেন ওরা আপনাকে উল্টো সম্মান করবে, কারণ ওরা বুঝবে যে মানুষ হিসাবে পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর যখন আমি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য গিয়েছি, তখন আমি আরো ভালো করে উপলব্ধি করেছি যে আসলেই শিক্ষকরা কতটা বিনয়ী হন এবং ছাত্রদেরকে কতটা স্পেস দিতে পারেন। আর আমি মনে করি যে ছাত্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ভেতর দিয়ে যেভাবে আমরা শিক্ষাদান করতে পারি, সেটা সবথেকে বেশি অর্থবহ হয়। তো আমরা তো অর্থপূর্ণ কাজের কথা বলছি, শিক্ষকতাটাকে আমি বেছে নিয়েছিলাম মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষকদেরকেই দেখে। তারা আমার আদর্শ ছিলেন এবং আমি তখন থেকেই ভেবেছি যে শিক্ষকতাই করব। তো আছি, এটা নিয়ে আছি। আমার কাছে মনে হয় যে শিক্ষকতা এমন একটা পেশা যেটা হলো যতই আমরা এটাকে অ্যাকনলেজমেন্ট দেই না কেন, ইটস নট এনাফ। মানে একটা শিক্ষকের মতো একটা মানুষকে আমার মনে হয় যতই সম্মান দেই ততই কম, এরকমই লাগে আমার কাছে। এবং প্রত্যেকটা প্রফেশনেরই এরকম আলাদা আলাদা এক একটা অর্থ বহতা আছে এবং সেই বিষয়গুলো নিয়েই আজকে আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিতে চাই। আপনারাও বেশি দেরি না করে দ্রুততার সাথে অবশ্যই চলে আসবেন, এসে আমাদের সাথে অনেক অনেক আড্ডা দেবেন অবশ্যই। নাজমা আপুর কাছে যদি আসি আরেকবার, আবৃত্তি নিয়ে যদি একটু শুনতে চাই, যে আবৃত্তি যদি দেখা যায় যে আমরা শিখতে যাই, আপনি কোভিডের সময় শুরু করেছেন এবং অনেকে বলেন যে আবৃত্তি এটা বড় একটা সাধনার মতো সময় প্রয়োজন, বা এটাতে অনেক রকম ছোট ছোট কাঠামোগত কিছু বিষয় আছে। তো এটা আপনি নিজেকে কি সেলফ টিচ করলেন নাকি কারো সাহায্য নিয়েছেন? সেই প্রসেসটা কি ছিল? আবৃত্তিটা কিন্তু মূলত গুরুমুখী বিদ্যা বলা যেতে পারে। আর হ্যাঁ, অনেকে মনে করেন আচ্ছা ঠিক আছে পড়ে ফেললাম হয়ে গেল, এটা মোটেও সেটা নয়। আর শেখা, হ্যাঁ আমি এখনো শিখছি, আরও আগে থেকেও শিখছি, এখনো শিখছি। আমি শিখেছি, আমাদের প্রখ্যাত কয়েকজন আবৃত্তি শিল্পী আছেন বাংলাদেশে, মাহিদুল ইসলাম, শিমুল মোস্তফা, রবিশঙ্কর মৈত্রী, উনি ইয়েতে আছেন, ফ্রান্সে থাকেন। তো যেহেতু ওই যে বললাম এনাদের সবার সাথেই আমার যোগাযোগটা হয়েছে অনলাইনের মাধ্যমে, এবং এই টেকনোলজিকে ধন্যবাদ না দিয়ে উপায় নেই, কারণ এর কারণেই আমি সংযুক্ত থাকতে পেরেছি সারা বিশ্বের বাংলা ভাষা। আমার মনে হয় এটা কোভিডের সময়কার আরেকটা খুব পজিটিভ পয়েন্ট, যে আমরা এখন আর কোনো কিছুকেই ব্যারিয়ার মনে করছি না এবং সবখানে পৌঁছে যেতে পারি শুধুমাত্র একটা জুমের আইডি। যেমন আমরা কিন্তু জুমের একটা আড্ডা দিই এবং আমাদের এখানে কিন্তু নানান দেশ থেকে মানুষ যুক্ত হন, শুধু বাংলাদেশেরই না। তো এই যে কোনো ব্যারিয়ার নেই, এবং আপনি কিন্তু শেখাটাকে ভাবতেই পারতেন যে আমার আশেপাশে কেউ নেই, তাহলে আমি কিভাবে করব, অথচ ইউ ক্রসড দ্যাট ব্যারিয়ার এন্ড ইউ টট ইয়োরসেলফ। একদম, শুধু সেটাও নয়, আমি আমাদের একটা আবৃত্তি অনলাইন বলে একটা আবৃত্তির একটা প্ল্যাটফর্ম আছে, সেই স্পেশালি যারা আবৃত্তি শিল্পী তারা সবাই এক নামে আবৃত্তি অনলাইনকে জানেন।
সেই আবৃত্তি অনলাইনে আমি এখন একজন অ্যাডমিন হিসেবে কাজ করি। তো কোভিড সময় আমি ওদের সাথে যুক্ত হই, আর সেই যুক্ততার সময় আমরা নানান ধরনের কাজ করেছি এবং যারা ঘরে বসে বসে সমস্ত আবৃত্তি শিল্পীরা যারা আছেন, আবারও বলছি সারা বাংলাদেশ সহ ভারত, আমেরিকা, ইউএস, মানে আমেরিকা, কানাডা থেকে শুরু করে সবাই এই প্ল্যাটফর্মটার সাথে যুক্ত ছিলেন। যিনি আবৃত্তি অনলাইন প্ল্যাটফর্মটা ওপেন করেন ওই সময়, আরো অনেক আগে খোলা হয়েছে, কিন্তু এটা যখন কোভিডের সময় যখন আমরা খুব করি, মানুষ কানেক্ট করেছে একদম। এবং সবচেয়ে বড় কথা যেটা বলছেন, অনলাইনের সময় আমরা যারা অ্যাডমিন প্যানেলে আছি, একজন সুইজারল্যান্ড থেকে, একজন সিঙ্গাপুর থেকে, আমি কানাডা থেকে, আরও একজন আছেন ইংল্যান্ড থেকে, বাংলাদেশ থেকেও কয়েকজন আবৃত্তি শিল্পী আছেন, মিলে আমরা একটা গ্রুপ, আমরা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই আবৃত্তি জায়গাটা এখনো করে যাচ্ছি এবং কোভিডের আগে থেকে করে যাচ্ছি। তো এটা আমার জন্য একটা বিরাট ভালো ব্যাপার। আর শিক্ষার কথা বললেন, ওই যে বললাম আমি এখনো যুক্ত আছি প্রত্যেক আমার শ্রদ্ধেয় শিক্ষকদের এবং সাথে, সেই শিক্ষা চলেই যাচ্ছে এখন চলমান একটা প্রসেসের মতো। ওই যে এত ছোট ছোট জিনিস, এটা অনেক কঠিন জিনিস, আবৃত্তি অনেক কঠিন জিনিস। অনেক ধন্যবাদ আপু। আমি আরো আলাপ করতেই চাই, তবে একটা বিরতির সময় হয়ে গেছে। আমরা একটা বিরতি নিয়ে বেশিক্ষণ দূরে থাকবো না, অবশ্যই চলে আসবো কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। যেমনটা বলেছিলাম, ছোট্ট একটা বিরতি, তারপরে কিন্তু আড্ডা শুরু হয়ে গেছে। আবারও জানিয়ে দিচ্ছি আমাদের স্ক্রিনে দেওয়া আছে জুমের আইডি এবং পাসওয়ার্ড, যেটা ফলো করে আপনারা চলে আসবেন। অনেক তো গরুর মাংস খাওয়া হলো, অনেক তো দাওয়াত খাওয়া হলো, এবং আবারও কিন্তু সপ্তাহ ঘুরে শুক্রবারের আজকের দিনটা চলে এসেছে। একটা চমৎকার ছুটির দিন কাটাচ্ছেন লেডিস ক্লাবেই, কিন্তু পরিপূর্ণতা একেবারে পাওয়া সম্ভব, একেবারে ধুমিয়ে আড্ডাতে যেটাকে বলে সেরকমই একটা চেষ্টা থাকবে। তাই জলদি জলদি চলে আসুন অবশ্যই। আমরা যখন আবৃত্তির কথা শুনলাম নাজমা আপুর কাছে, তখন সাবিহা আপু কিন্তু বেশ ক্রিয়েটিভ একজন মানুষ এবং তিনিও লেখালেখির সাথে আছেন। আপুর একটা বই আছে যেটা সম্পর্কে আমি একটু জানতে চাই। আমার প্রথম বই দ্য মুঘল এভিয়ারি, এটা বেশ কঠিন বিষয় নিয়ে আপনি লিখেছেন। প্রাক আধুনিক ভারতবর্ষের 4 জন মুসলিম নারী লেখককে নিয়ে আমার এই বইটা, যাদেরকে ইতিহাস আসলে যাদের প্রতি সুবিচার করেনি। তো বইটা আমি কিছুটা উত্তর ঔপনিবেশিক দৃষ্টিতে নারীর অবস্থান, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ায় নারীর অবস্থান, সেটার সাথে মিলিয়ে ইতিহাস কিভাবে নারী লেখকদের প্রতি অন্যায় করেছে, এবং আমরা এখন যারা একটু সচেতনভাবে লেখাপড়া করি তাদের যে একটা কর্তব্যের জায়গা আছে, সেইটাকে তুলে আনার চেষ্টা করেছি। আমরা দেখতেও পাচ্ছি বইটা, কিন্তু বইটার কভারও বেশ চমৎকার হয়েছে, সাবিহাপুর বই, এবং একটুখানি ডেসক্রিপশন হয়তো দেখতেও পাবো আবার। খুব সুন্দর করে পেছনে একটা ডেসক্রিপশন নিশ্চয়ই আছে, এবং women's writing in pre-modern India. It's a beautiful book. আমার মনে হয় যে যারা কিনা এই বিষয় সম্পর্কে জানতে চান, এবং আপু যে বিষয়টা নিয়ে লিখেছেন সেটা বেশ বেশ নারীদের জন্য বেশ আমার কাছে মনে হয় আলোড়ন সৃষ্টি করবে, এমনই কিছু তথ্য সেখানে আছে। আপনারা অবশ্যই বইটা দেখে বইটা কালেক্ট করে নেবেন। কিভাবে কালেক্ট করতে পারবে মানুষ? বইটির একটা বাংলাদেশ কি বলবো, বাংলাদেশি প্রকাশনা আছে, ইউপিএল বাংলাদেশ থেকে এটি প্রকাশ করেছে। তো ওই ইউপিএল এর বুক স্টোর থেকেও নেওয়া যেতে পারে, রকমারিতেও পাওয়া যাবে। আচ্ছা, আর কিছুদিনের মধ্যে দ্বিতীয় সংস্করণ বেরোবে। প্রথম সংস্করণের সব কপি শেষ হয়ে গেছে, এই মুহূর্তে বইটি প্রেসে আছে। আশা করছি মাসখানেকের ভেতর চলে আসবে বাজারে। আচ্ছা, ঠিক আছে, তাহলে বইমেলায়ও পেয়ে যেতে পারি, তাই না? বইমেলাতে ছিল, গত 2 বছর বইমেলাতে ছিল। ঠিক আছে, অবশ্যই আমরা এটা সংরক্ষণ করব, কারণ এই ধরনের বই আসলে পড়া উচিত। আমার কাছে আরেকটা জিনিস, আপু যেহেতু লিখেছেন এবং আপু নিজেও একজন শিক্ষক, তো সেক্ষেত্রে আমি একটু জানতে চাই, যেটা হয়তো আপনার কাছেও খুব অবভিয়াস মনে হবে যে কেন, এটা তো সবাই জানে, তারপরে একটু আপনার কাছ থেকে আপনার আঙ্গিকে শুনি। সেটা হলো বই পড়া থেকে আসলে জীবনের অর্থ বুঝতে পারা বা খুঁজে পাওয়ার সাথে কেমন সম্পর্ক রয়েছে? দেখুন, বইয়ের তো নানাবিধ ব্যবহার আছে। বই দেখে আপনি যেমন রান্না শিখতে পারেন, বই দেখে আপনি বিভিন্ন জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারেন। বইয়ের সাথে যোগাযোগটা আমার মনে হয় যে খুব জরুরি, কারণ বই তো জীবনের প্রতিফলন।
আমরা প্রতিদিন আমাদের চারপাশে যা কিছু ঘটতে দেখি হয়তো কোনো না কোনো বইতে তারই বহিঃপ্রকাশ ঘটেছে, পড়তে গিয়ে মনে হবে এটা তো বাস্তব ঘটনা, এটা তো আমার পাশের বাড়িতেই ঘটেছে। তাই বই পড়ার ভেতর দিয়ে জীবনের অভিজ্ঞতা অনেকটাই মনে হয় অর্জন করা সম্ভব। অনেকে বলে যে দেখে শিখতে হয়, অনেকে বলে ঠেকে শিখতে হয়। তো আপনি যদি ঠেকে শিখতে না চান তাহলে বই পড়ে খানিকটা শিখে নিলে মনে হয় কিছুটা অভিজ্ঞতা চলে আসে আগে থেকে। বাহ, চমৎকার। নাদিয়া আপুর কাছে এসে যেটা জানতে চাই যে আপু, এই যে আমরা আজকে অর্থপূর্ণ কাজে নিজেকে নিয়োজিত রাখার বিষয়টা বলছি, তো জীবনের অর্থ খুঁজে পেতে আপনিও যেহেতু বাচ্চাদের শেখানোর একটা কাজে জড়িত আছেন, সেখানেই আমি জানতে চাই যে কোন কাজগুলো বা কোন অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে আসলে এই অর্থপূর্ণতার সঠিক বহিঃপ্রকাশ হয় বলে আপনি মনে করেন? আমাদের বাচ্চারা কিন্তু আমাদেরই প্রতিফলন, আমাদেরই সব কিছু। তো আমি মনে করি হাসি খুশির মাধ্যমে সব কিছু সম্ভব। বাচ্চাদের সামনে অভিভাবক হিসেবে আমাদের এমন কিছু করা উচিত না যাতে বাচ্চাদের মনে প্রভাব ফেলে। আমরা অধিকাংশই ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি আমরা নারীরা কিন্তু আমাদের বাসায় নিরাপদ না, আমাদের বাসায় আমরা নিরাপত্তা পাই না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এখনো আছে। আর কর্মজীবী অভিভাবকদেরকেই বলবো, যারা মা, তারা দেখা যাচ্ছে তাদের বাচ্চাদেরকে কোথায় রাখবে এটা খুব তারা টেনশনে থাকে। এবং এখনো পর্যন্ত আমাদের সরকার এমন সুন্দরভাবে কোনো ব্যবস্থাপনা এখনো গড়ে ওঠেনি। হ্যাঁ, কিছু কিছু হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে একসাথে এতগুলো বাচ্চা, হ্যাঁ, এটাও কিন্তু খুবই কঠিন, একদমই কঠিন, খুবই কঠিন। দেখা যাচ্ছে দিবা যত্ন কেন্দ্রে 60 জন বাচ্চা একসাথে, এখানে যদি 4 জন 5 জন নার্সও থাকে, কিন্তু বাচ্চাদের কিন্তু অনেক শোরগোল হচ্ছে, যেটা উন্নত বাচ্চাদের ক্ষেত্রে অনেক প্রভাব ফেলতে পারে। তো দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে 20 থেকে 25 জন বাচ্চা যদি হয় তাহলে সেটা অবশ্যই ভালো, সেটা অবশ্যই ভালো। আর বাচ্চাদের সাথে আমি বলবো, এদের সাথে আমি সবসময় চেষ্টা করি, হ্যাঁ, মজা করে কথা বলতে। কোনো কিছু কালারটাও যখন শিখাই তো মজা করে কালারটা নিয়ে কথা বলি। তুমি আজকে কি ড্রেস পরে আছো, ঠিক আছে, ও আজকে কি ড্রেস পরে আছে, তুমি ওকে নাম ধরে ডাকো, দেখো ও তোমার কথা শুনে কিনা। আর কোনো খেলনা নিয়ে যখন ওদের মধ্যে একটা বিরাট বড় একটা ঝগড়া হয়ে যায়, এই খেলনা আমি খেলবো, ঠিক আছে, তখন আমি বলি, যদি ছোট হয়, ও তোমার কাছে চাচ্ছে, সে খেলনা নিয়ে খেলতে চায়, ঠিক আছে, তাহলে তোমাদের দুজনকে একসাথে খেলা উচিত। হ্যাঁ, তোমরা দুজনে একসাথে বসো, তুমি ওকে দেখাও কিভাবে খেলতে হয়, আর তুমি দেখো কিভাবে খেলা শিখতে হয়। ওদের দুজনকে যখন এই আন্ডারস্ট্যান্ডিংটা আমি করে দিই, তখন ওদের কাছে ভালো লাগে, হ্যাঁ আমি শিখাচ্ছি, আর ওর কাছে মনে হচ্ছে হ্যাঁ আমি নিচ্ছি, ঠিক আছে। তো এই জিনিসটা যখন আমরা সুন্দর করে একটু আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে করিয়ে দেব, তখন ওদের কাছে ভালো লাগবে, তারা কমিউনিকেশন ডেভেলপ করে নিজেদের। আর আমাদের অভিভাবকদেরকেও আমি বলবো যে তারা অবশ্যই যাতে চেষ্টা করে বাচ্চাদের সাথে অধিক যতটুকু সময় পায় অধিক সময় দেওয়ার জন্য। এরপরে বাচ্চারা কিন্তু মা বাবার থেকে সময় নিতে চায় না, এরপর আর নিতে চায় না। যখন সে তার বন্ধু বান্ধব পেয়ে যায় তখন কিন্তু নিতে চায় না। একটা সময় ওদেরকে আপনি চাইবেনও, যেমন আমার বোনের বাচ্চারা খুব জলদি বড় হয়ে যাচ্ছে, কিছুদিন আগেও কোলে বসতো, এখন 4 বছর হয়ে যাওয়ার পরে কোলে আর থাকতে চাচ্ছে না। এটাতেই আমার অসংখ্য খারাপ লাগছে যে এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, যে কোলে বসতে চাচ্ছে না, আর বড় হয়ে গেছে। এখন এইটাই আপনার মানে একটা সময় থাকে, এই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে ভালোবাসাটা দিতে হবে। আমি যখন ডে কেয়ারটা দিই, আমার নিজেরও কিন্তু একটা সন্তান আছে, হ্যাঁ, তো আমি কিন্তু লক্ষ্য করলাম, আমি সকালে নাস্তা, দুপুরে খাবার, রাতে খাবার, ওর গোসল, এটা ছাড়া ওর সাথে যে একটা আলাদা কোয়ালিটি টাইম, এটা আমি কখনো দিতে পারিনি, সেটা আর আমি দিতে পারিনি। হ্যাঁ, আমি এখন বাচ্চাদেরকে দিতে যখন যাই তখন আমি বুঝতে পারি যে এটা আসলে অনেক দরকার। হ্যাঁ, এটা কিন্তু বাসায় একজন গৃহ পরিচালিকা বা কোনোভাবে সম্ভব না। আর এখন কিন্তু অনেক ডে কেয়ারে এই ধরনের সুযোগ সুবিধা আছে। আর আমি মনে করি অভিভাবকরাও, এখন অনেক অভিভাবক সিসিটিভি ক্যামেরা যখন তাদের বাচ্চাদেরকে দেখে, এরপর আর দেখেও না, যখন তারা সন্তুষ্ট হয়। হ্যাঁ, যখন তারা সন্তুষ্ট হয় না, আমার চেয়ে এমনও আছে যে বাবা মা ঘুম থেকে ওঠার আগেই তারা তাদের ব্যাগ নিয়ে রেডি হয়ে যায়, হ্যাঁ, যে আমি ওইখানে যাব, হ্যাঁ আমি ওইখানে যাব। কিন্তু হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা হয়, যেমন অনেক সময় 3-4 বছরের বাচ্চাকে যখন ডে কেয়ারে রাখে, আমরা অভিভাবকদের কিছু কথা বলি
যে বাচ্চাদেরকে প্রাথমিক অবস্থায় 2 থেকে 3 ঘন্টা রাখার জন্য। কারণ হঠাৎ করে যদি আপনি 10 ঘন্টা রাখেন বা 8 ঘন্টা রাখেন, বাচ্চার ভালো লাগবে না। এর জন্য আমি ওনাদেরকে বলি একটু ছুটি নেওয়ার জন্য, যেহেতু অনেক দিন তারা আমাদের কাছে এখানে স্টে করবে। হ্যাঁ, কিন্তু অভিভাবকরা হয়তোবা সময়ের অভাবে বা কর্মজীবন তাদেরকে ছুটি পাওয়া যায় না। কিন্তু আমার মনে হয় টাকা পয়সা ইনকাম করা যায়, হ্যাঁ, কিন্তু বাচ্চাদের জন্য একটা সময়, এটা কখনো হারিয়ে গেলে আর পাওয়া যায় না। একেবারে, আরো শুনবো অবশ্যই। এদিকে নাজমা আপু, আমি সবসময় কবিতা শুনতে ভীষণ ভালোবাসি এবং কবিতা মানে হলো জীবনের প্রতিফলন, কবিতা মানে মস্তিষ্কের নানান ভাবনার প্রতিফলন। তো সেখান থেকে আপনি কি আমাদেরকে একেবারে ইনফ্রম্পটু একটা কিছু শুনিয়ে দেবেন না? হাতে কোনো লেখা আছে? এই মুহূর্তে মুখস্থ করবার সাহসটা করছি না, তবে আমি ফোন থেকে একটু দেখে নিতে পারি। ঠিক আছে। আর এদিকে আমি আরেকবার আমাদের বন্ধুদেরকে জানিয়ে দিই যে আপু যখন কবিতা খুঁজছেন, এই ফাঁকে আপনারা কিন্তু নতুন অনেক বন্ধুরা আছেন যারা হয়তো আজই টেলিভিশন খুলেছেন এবং ভাবছেন যে পুরুষ বন্ধু হিসেবে আমাদের সাথে যুক্ত হতেই পারেন। শুধু নারী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং পুরুষ বন্ধুরা টেলিভিশনের ওপারে দেখে আমাদেরকে অবশ্যই মানসিকভাবে সাপোর্ট করবেন। সাথে আপনাদের মন্তব্যটা আমাদের ফেসবুক পেজে, যে আমাদের লাইভটা আছে নেক্সাস টেলিভিশন এবং নেক্সাস লাইফস্টাইল, দুটো পেজ আমাদের, সেখানে গিয়ে আমাদের যে লাইভটা আছে সেখানকার মন্তব্য বাক্সে অর্থাৎ কমেন্ট বক্সে আপনারা নিজেদের মন্তব্যটা লিখে দিতে পারেন। এখন নাজমা আপুর কাছে চলে যেতে পারি। আচ্ছা, আমরা যেহেতু লেডিস ক্লাবে আছি এবং আমরা সবাই এখানে নারী এবং যে যার জায়গা থেকে খুব চমৎকার করে কথা বলছেন, ভীষণ গুরুত্বপূর্ণ কাজ করছেন। এমন নয় যে কোথাও কাজ করলেই গুরুত্বপূর্ণ হবে, ঘরে থাকলে হবে না, সেটাও না। তবে আমি নারীদের প্রেক্ষাপট থেকে একটা কবিতা নির্বাচন করেছি এখন পড়বার জন্য, নবনীতা দেবসেনের লেখা মেয়েটা কবিতাটি। শুনি। দুঃখ তাকে তাড়া করেছিল, মেয়েটা ছুটতে 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 কি আর করে, হাতে চিরুনিটাই ছুঁড়ে মারল দুঃখকে, আর অমনি চিরুনির 100 দাঁত থেকে গজিয়ে উঠল হাজার হাজার বৃক্ষ, সাপদ সংকুল সঘন অরণ্য, বাঘের ডাকে ছমছম অন্ধকারে। কোথায় হারিয়ে গেল দুঃখ? ভয় তাকে তাড়া করেছিল, মেয়েটা ছুটতে 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 কি করে, মুঠোর ছোট্ট আতরের শিশিটাই ছুঁড়ে মারল ভয়কে, আর অমনি সেই আতর ফুঁসে উঠল, কেঁপে উঠল ফেনিল ঘূর্ণিতে, প্রখর করলে যোজন যোজন বেপে হিংস্র গেরুয়া স্রোতের তোড়ে। কোথায় ভাসিয়ে নিয়ে গেল ভয়কে? প্রেম যেদিন ওকে তাড়া করল, মেয়েটার হাতে কিছুই ছিল না। ছুটতে 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 কি করে, শেষে বুক থেকে উপড়ে নিয়ে হৃদয়টাই কি ছুঁড়ে দিল প্রেমের দিকে, আর অমনি শ্যামল এক শৈলশ্রেণী হয়ে মাথা দোলালো সেই এক মুঠো হৃদয়। ঝর্ণায় গুহায় চড়াইতে উতরাইতে রহস্যময় তার খাদে, তার উপত্যকায় প্রতিধ্বনি কাঁপছে। ঝোড়ো বাতাসের জলপ্রপাতের তার ঢালুতে ছায়া, আর চূড়োতে ঝলসাচ্ছেন চাঁদ সূর্যি। সেই ঝলমলে ঘরভর্তি হৃদয়টাই বুঝি এগোতে দিলে না তার প্রেমিকের ভীতু প্রেমকে। আহা, একবার ওকে তাড়া করেছে ক্লান্তি, হাত খালি, বুক খালি, ছুটতে 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 কি করে, এবার মেয়েটা পেছন দিকে ছুঁড়ে মারল শুধু দীর্ঘশ্বাস, আর অমনি সেই নিঃশ্বাসের ছলকায় ফস করে জ্বলে উঠল তার সমস্ত অতীত। 10 দিশিতে দাও দাও করে ছড়িয়ে পড়ল উড়ন্ত পুড়ন্ত বালির মরুভূমি। এখন মেয়েটা নিশ্চিন্ত হয়ে ছুটছে, 2 হাত মাথার ওপরে তোলা। যাক, এবার তাকে তাড়া করেছে তার গন্তব্যটাই। বাহ, সেটাই ভাবছিলাম যে একটা কবিতা লেখার সময় নিজের কল্পনাকে কত বেশি প্রখর হতে হয়, কতখানি হারিয়ে যাওয়া যায় নিজের ভাবনাতে, যে এমন একটি
লেখা আসলে উঠে আসে। আমাদের সাথে কিন্তু ইতোমধ্যে জুমের বন্ধুরা চলে এসেছেন। আমি ওদিকে নাহিদা নেলি আপুকে দেখতে পাচ্ছি, মিষ্টি আপুকে দেখতে পাচ্ছি, ফারহানা নার্গিস আপুকে দেখতে পাচ্ছি এবং ফিরোজা আপু ক্যামেরা অন করবেন অবশ্যই। এবং বাকিরা যেভাবে বসেছেন ল্যান্ডস্কেপ মোডে আপনার ক্যামেরাটা রেখে স্থির কোনো জায়গায় রেখে বাকিরা যুক্ত হবেন। আমাদের সাথে ভিডিওতে যুক্ত হবার ব্যাপারটাই হলো যে আপনি ক্যামেরাটাকে এভাবে সুন্দর করে আড়াআড়ি করে স্থাপন করবেন কোনো একটা স্থির জায়গায় এবং তার সামনে সোজা হয়ে বসবেন এবং তারপর আমাদের সাথে আড্ডা দেবার জন্য তৈরি হয়ে যাবেন। আমরা ছোট্ট একটা বিরতি থেকে এসে অবশ্যই জুমেও গল্প করব, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। বিরতির পরে কিন্তু আবারও চলে এলাম। এখন কিন্তু আধা আড্ডা শেষ হয়েছে এবং আধা আড্ডা এই পাশে রয়েছে এবং আপনাদের সাথে সেই মুহূর্তে আরও অনেক গল্প করবার নিশ্চয়ই সুযোগ তৈরি হয়েছে। যারা বাকি আছেন তারা তো চলেই আসবেন। নাহিদা নেলি আপু কেমন ঈদ কাটালেন এবং ঈদের পরে এখন তো আবার কাজে ফেরার সময় হয়ে গেছে, মানে আবার বাচ্চাদেরকে পড়াতে যেতে হবে, তো এই কাজে ফেরার সময়টা কেমন লাগছে? অর্থপূর্ণ লাগছে নাকি জীবনের মানেই ভুলে যাচ্ছেন যে না আর ভালো লাগছে না কাজে যেতে? নাহিদা নেলি আপু। হ্যাঁ অহনা আপু, জি। আসসালামু আলাইকুম। কথা একদম শোনা যাচ্ছে না। কথা শুনতে পাচ্ছেন না? তবু বলছি জি। একদম অল্প শোনা, ভালো করে শোনা যাচ্ছে না আসলে। আজকের বিষয় নিয়ে আপনি কিছু বলে দিন তাহলেই হবে। আসলে আজকে সাবজেক্টটা বেশ সুন্দর, অর্থপূর্ণ কাজের সাথে জড়িত থাকা। আসলে আমরা সবাই, বিশেষ করে যারা পেশাজীবী আছি তারা সবাই কিন্তু আমরা যেটাই করি এটা খুবই অর্থবহুল। আমরা নিজেরা নারীরা বিশেষ করে তার প্রতিটা কাজে কিন্তু আমরা যে অবদানটা রাখি, বিশেষ করে এখন যখন আমি স্কুলের টিচার, তো আমি যে স্কুলে আছি, তো আমার কাজগুলো বিশেষ করে আমি যা করছি সেটা অবশ্যই জাতির জন্য একটা উপকারের জন্য কিন্তু করছি, যেটা জাতির জন্য একটা অর্থবহ হয়ে উঠছে। তো আমার মনে হয় আমি যা করছি এখন স্কুল টিচার হিসাবে, তো আমি মনে হয় আমার কাজটা সম্পূর্ণ একটা অর্থবহ কাজ এবং আমি যেটা করছি সেটা সম্পূর্ণ দেশের জন্য এবং জাতির জন্য সমস্ত কল্যাণ করি। বাহ বাহ, চমৎকার বলেছেন। আজকে কিন্তু স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, ইউনিভার্সিটির শিক্ষক সব পেয়ে গেছি একই সাথে। মিষ্টি আপু আছেন না উচ্চ মাধ্যমিকের শিক্ষক হিসেবে এবং তার কাছে এসে জানতে চাই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে, এবং সেখানে একটু আসি। মিষ্টি আপু, আজকের বিষয় নিয়ে আপনার কাছে কিছু শুনি যে অর্থপূর্ণ কাজে নিয়োজিত থাকার বিষয়টা আসলে আপনার কাছে কেমন? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অহনা আপু কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় নাই। হ্যাঁ অনেক ব্যস্ততায়। ভালো আছি, ভালো আছি। আপনার জন্য শুভকামনা, আপনার নতুন জীবন সেজন্য শুভকামনা আমার মন থেকে সব সময় থাকে। আপনার যখন ছবি দেখি খুব ভালো লাগে এবং অন্তর থেকে চলে আসে আপনার জন্য শুভকামনাগুলো। অনেক 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 ধন্যবাদ আপু। উচ্চ মাধ্যমিক পর্যায়ে যেমন বললেন, আসলে অর্থপূর্ণ কাজের সাথে আমরা নিয়োজিত থাকি। প্রত্যেকটি কাজই আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যে কাজগুলো করি, যারা ওই যে একটু আগে নীলাপু বললেন, নাহিদা আপু বললেন যে শিক্ষকতা পেশার কথা, তো শিক্ষকতা পেশা আমি যেমন ছেলে মেয়েদেরকে যখন পড়াই প্রত্যেকটি কাজ তাদেরকে মনে করি যে যে জিনিসগুলো আমি দেওয়ার চেষ্টা করি সেটা প্রত্যেকটি অর্থপূর্ণ। আর অর্থপূর্ণ হবার কারণ হলো আমরা যে টপিক শুধু পড়াই তা না, তার পড়ার বাহিরেও যে পড়াগুলো থাকে, আদার্স অ্যাক্টিভিটিস যে কারিকুলাম গুলো থাকে, সেই আদার্স অ্যাক্টিভিটিস এর সঙ্গে তাদেরকে যদি আমরা জড়িত করতে পারি তাহলে জিনিসটা পরিপূর্ণতা আসে। এটা স্কুল কলেজ এবং বিভিন্ন যে পেশাতেই আছি আমার কাছে তাই মনে হয়, যদি আমরা আদার্স অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত থাকতে পারি তাহলে প্রত্যেকটি কাজই যেন অর্থপূর্ণ হয়ে উঠবে। আর আমার যে লেখালেখির জগৎ যেটি আছে, আমার ব্যক্তিগত যে জগৎটা, সেটি লেখালেখির মূলত জগৎ। তো সেখানে আমি দেখেছি একটা কবিতা যখন কেউ লেখে, আমি শুধু না, আমার মতো যারা কবি সাহিত্যিক আছেন তারা প্রত্যেকটি লেখার পিছনে মনে হয় যে পুরো শ্রম, মেধা এবং সততার সহিত দেখেন, কিন্তু বিনিময়ে কিছুই চান না। কিন্তু অর্থপূর্ণ কোনটি? অর্থপূর্ণ এই সমাজের জন্য, রাষ্ট্রের জন্য যেটি লিখেছেন, দেশের জন্য, মানুষদের জন্য যে লিখেছেন, এটি আমার কাছে খুব অর্থপূর্ণ বলে মনে হয়। ধন্যবাদ সবাইকে। চমৎকার বলেছেন। ফারহানা নার্গিস আপু আছেন এখন, আপুর কাছে এসে জানতে চাই সেটা হলো নিজের সময়টাকে অর্থপূর্ণ করবার ক্ষেত্রে আসলে কিভাবে আপনি ইনভেস্ট করেন বা নিজেকে আসলে কি কাজে নিয়োজিত রাখেন যখন ঘরে বসে আছেন বা অবসর আছে, সেই সময়টা আসলে অর্থপূর্ণ সময়ের ব্যবহার আপনার কাছে কি রকম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিও একজন টিচার, কিন্তু এখন বর্তমানে যেহেতু স্কুলে আমি যাচ্ছি না নিয়মিতভাবে, সেহেতু দেখা যাচ্ছে যে বাসাতে আমার সময়টা বেশিক্ষণ কাটে। তা এই সময়টাতে আমি দেখা যাচ্ছে যে
সেলাইটা আমি একটু ধরার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের মেয়েরা, আমি যেহেতু বাইরে যাচ্ছি না, আর সেলাইটা কিন্তু আমরা সবসময় ছোটকাল থেকে করে আসি, তা দেখা যাচ্ছে যে অর্থপূর্ণ কাজটা তো আমাকে কিছু করতে হবে, কারণ আমার কন্ট্রিবিউশনটা আমি ধরে রাখার চেষ্টা করি। কারণ বাসায় বসে থেকে শুধুমাত্র হাঁড়ি রান্না করলাম, মানুষজনকে খাওয়ালাম, এটা আমার কাছে মনে হয় না যে আমি একজন যেহেতু টিচার হিসেবে জীবনযাপন করে আসছি, সেই হিসেবে বাসায় লেজার টাইমটা আমি একদমই নিতে পারি না। কিছু একটা আমাকে সবসময় করতে হবে। লেখালেখির জন্য আমি পাশে নিয়ে রাখি, তারপরে হচ্ছে সেলাইয়ের জন্য নিয়ে রাখি। এখন আবার যুক্ত হয়েছি বেশিরভাগ করে কারো বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে। হ্যাঁ, কারো সাথে বিয়ে যদি দিয়ে দিতে পারি, ওখান থেকে দোয়া দেওয়া দুটাই আমার জন্য আসবে। ঘটক নার্গিস ভাই, নিজেকে এটাতে খুব সময় ব্যয় করি যাতে মানুষের সাথে নিজেও ভালো থাকি, কাউকে একটু ভালো কথা বলতে পারি, কাউকে সাজেশন দিলাম কি করা যেতে পারে, কি হতে পারে, কেমন করে কি একটা আমি যদি কাজের বুয়া দিয়েও তাকে যদি হেল্প করার চেষ্টা করি, তাও আমার জন্য কাছে মনে হয় যে এটা আমি একটা পজিটিভিটির দিক থেকে আমার নিজেকে আমি সামনে নিয়ে আসতে পারি। আমার ভালো লাগাটা কাজ করে। আমার গার্ডেনিং করবো, সেখানেও আমার ভালো লাগাটাকে আমি আনতে পারি। মোট কথা আমি সবসময় আমার নিজের যতটুকু সময় পাই ইনভেস্ট রাখার চেষ্টা করি, কাজটা যাতে অর্থবহ হয়, সেটা যেন মানুষের উপকারে আসতে পারে। সেটা দিয়ে শুধু টাকাই আমার আসতে হবে এমন কোনো কথা না। আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার আচরণ দিয়ে, একটা মিষ্টি হাসি দিয়ে তাকে যদি আমি হাসাতে পারি, আমার কাছে আমার যেন পরিবেশটাই আমি এইরকম রাখার চেষ্টা করি। বাসায় হোক, আমার আশেপাশে মানুষজন হোক, ইনশাল্লাহ আমি স্কুলে যে জব করছি সেখানে, এবং এখন যে আমার নেক্সাসের ফ্রেন্ড সার্কেল আছে, তারপরে আরো জায়গায় যে আমি সংযুক্ত আছি, সব থেকে আমি চেষ্টা করি আমার কিছুটা আমি নিয়ে আসতে, আমাকে নিজেকে নিয়ে সবাই কাছে আমি যেতে জানি আমার কাছে সবার কাছে পৌঁছাতে পারি। আমার জন্য দোয়া, আমার অনেক দোয়া আপনার জন্য নার্গিস আপু, বেশ সুন্দর বলেছেন। এবং অনেকেই এটা আমার কাছেও বেশ ইন্টারেস্টিং লাগে, ইদানিংকার মেয়েরা অনেকে সেলাই বা নানান রকম কারুশিল্পের সাথে নিজেকে যুক্ত করাটাকে মনে করেন যে একটু ব্যাকডেটেড হতে পারে, কিন্তু এটাতে মনোযোগ প্রখর হয়, নিজের সৃজনশীলতা বাড়ে এবং ব্রেনের এক্সারসাইজ হয়। খুব ভালো একটা কাজ, আমি নিজেও প্র্যাকটিস করি নানান কিছুর বিষয়ে। আমি একটু জানতে চাই যে সাবিহা আপুর কাছে শুনতে চাই যে অবসর সময় আসলে কিভাবে কাটান? আমি অনেক কিছুই করি, যেমন এই ইভা আপু বলেছেন সেলাই করেন, আমি এমব্রয়ডারি করতে খুব ভালোবাসি, আর গান শুনি, গার্ডেনিং করি, গাছ লাগাতে আমার খুব ভালো লাগে। গাছের সাথে থাকলেও নাকি একটা রিফ্রেশমেন্ট, এটাও হলো গিয়ে ব্রেইনের জন্য একটা ভালো কিছু। চারা গাছ কেমন করে হঠাৎ করে বড় হলো, ফুল দিল, ফল দিল, খুব ভালো লাগে। আর রান্নার কথাটা আমি দ্বিমত পোষণ করছি ওই ইভা আপুর সঙ্গে। রান্না করে পরিবারের সদস্যদের খাওয়ানোর মধ্যেও একটা অসম্ভব তৃপ্তি আছে। আমি ব্যক্তিগতভাবে রান্নাটা খুব যে এনজয় করি তা না, আমি বাচ্চার জন্য রান্না করি, খাই, আমি নিজে রান্না করি। আমার বাচ্চারা বা আমার বাড়ির আত্মীয় স্বজন যখন আসে, আমার রান্না খেয়ে যদি একটু খুশি হয়, তাতে আমার খুব তৃপ্তি হয়। আমি মনে করি রান্না করাটা অত্যন্ত অর্থপূর্ণ একটা কাজ, কারণ আপনার পেটকে, পাকস্থলীকে খুশি করতে পারলে আপনার শরীরের সমস্ত অন্য অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করবে। আমরা সেই পেটের সাথে মস্তিষ্কের সেই শত্রুতার গল্প তো ছোটবেলায় সবাই পড়েছি, এবং বাঙালির কাছে খাওয়া একটা উৎসব। একদমই তাই। বাঙালির পেটের ভেতর দিয়ে আপনি বাঙালির হৃদয়ে পৌঁছতে পারবেন। আর রান্না করাটা অর্থবহ কাজ নয়, এটা আমি একদমই মনে করি না। আবারও আমি নিজেও পছন্দ করি না মানে খুব একটা সময় রান্নাঘরে ব্যয় করতে, কিন্তু আমার কাছে মনে হয় রান্না করাটা ভীষণ একটা অর্থবহ কাজ বটে, এবং ইটস অল অ্যাবাউট কেমিস্ট্রি। একটুখানি মিস ম্যাচ হয়ে গেলেই এটাও রান্নাটাও এখন তো শিল্প হিসেবে মোটামুটি এগিয়ে যাচ্ছে, কারণ সবাই করছে আজকাল রান্না, শুধু মেয়েদের বলে নয়, ছেলেরা সহ সবাই রান্না করে। তো একদমই তাই। আমার কাছেও মনে হয় যে একজন গৃহিণী যিনি ঘরে রান্না করছেন, তার জীবনটাও কেন অর্থবহ, কারণ তিনি যাদেরকে খাইয়ে বাইরে পাঠাচ্ছেন, তাদের সারা দিনের শরীরের নারিশমেন্টটা এই
মানে মানুষটা প্রোভাইড করে দিচ্ছেন একদম তার রান্নার মাধ্যমে, তাদের চলন শক্তি যোগাচ্ছেন। তো কি গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব একজন মা পালন করেন, এবং যিনি রান্না করেন যে কোনো রোলে যিনি রান্না করেন, আমার কাছে মনে হয় যে শি ডাজ আ ওয়ান্ডারফুল জব। ইটস অলসো হি। Yes, এখন it's কিন্তু he ছেলেরা also. রান্না বান্নায় অনেক সাহায্য করে। ছেলেরা আবার রাঁধলে বেশ ভালো হয় আমি দেখি। অনেক ছেলেরা ইদানিং তো বাড়িতে একলাও থাকেন, আমাদের দেশেও এই প্রচলন এসেছে, এবং অনেক স্ত্রী এখনো রাঁধতে জানেনই না, স্বামীরা তাদেরকে রান্না করে খাওয়াচ্ছেন। তো যেই আসলে হি অর শি আমাদেরকে রান্না করে আমাদেরকে আসলে বাঁচিয়ে রাখেন, যেমন আমাকেও কেউ না কেউ রান্না করে বাঁচিয়ে রাখে, কারণ আমি রাঁধি না। তো সেই ক্ষেত্রে অল থ্যাঙ্কস টু দ্যাম। এদিকে আমি একটু জানতে চাই যে নাদিয়া আপু অবসরে কি করা হয়? অবসর সময়ে আপু আমি বই পড়তে পছন্দ করি। বাহ। আর আমি একটু ক্লে দিয়ে কাজ করি, ক্লে দিয়ে গয়না বানাতে আমার খুব পছন্দ। খুব মজার একটা কাজ। আমি আবার মিরর দিয়ে কাজ করার চেষ্টা করি। আর আসলে আমি চেষ্টা করি কি বাচ্চাদেরকে যাতে খেলার ছলে ছলে কিছু শিখতে পারে, তো ওদের জন্য কিছু জিনিস আমি তৈরি করি যাতে ওরা খেলতে পারে, পাশাপাশি ওরা সেটা থেকে খেলাটাও হয়ে যায়। হ্যাঁ, ওটা যাতে ওরা শিখতে পারে। আমার সবসময় ডে কেয়ার রিলেটেডই কোনো না কোনো কাজ করতে ভালো লাগে, আর আমি চেষ্টা করি আমার সন্তান যাতে আমার সাথে পার্টিসিপেট করে। তো দেখা যাচ্ছে ওর কাপড় চোপড় বা আমার কাপড় চোপড় দুজনে একসাথে বাজ করি। হ্যাঁ, আমরা হয়তো বা রুমটাকে ক্লিন করি, ঠিক আছে, অনেক কথা শেয়ার করি, এবং একসাথে রান্নাও করি। আমি আমার ছেলের সাথে অনেক সময় পপকর্ন কিভাবে বানাতে হবে, ও যাতে নিজে নিজে কিছু কিছু করতে পারে, ডিম যাতে বাঁচতে পারে। হ্যাঁ, এই যে কথাটা আপুরা বললো যে এখন কিন্তু ছেলেরাই অনেক কিছু করে এবং ছেলেদের হাতে রান্নাও ভালো। হ্যাঁ, আসলে কিন্তু কথাটা অনেক অনেক যুক্তিপূর্ণ কথা বলেছে। আমি নিজেও কিন্তু ডাল রান্না শিখেছি ছেলেদের কাছ থেকে। হ্যাঁ, আমার বাবার কাছ থেকে কিন্তু অনেক রান্না আমি দেখেছি। আমার বাবা কিন্তু রান্না করে খাওয়াতে ভীষণ পছন্দ করত। আর অবশ্যই এটা রান্না করাটা খুবই একটা অর্থবহ কাজ, আমি মনে করি যে এটাই মনে হয় মূল কাজ একটা। And it's one of the very good profession in all over the world. এবং সবচেয়ে দামি profession। সবচেয়ে বড় কথা, আমি আমার ডে কেয়ার বেবি যারা আছে তাদের যে খাবারটা দেওয়া হয়, অনেক সময় তাদেরকে আমি বলি যে আপনারা টিফিনে খাবারটা দিবেন, বাইরের কোনো খাবার দিবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি তাদেরকে অফিসে যেতে হয়, বাইরের খাবারই কিন্তু দিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু তাদেরকে আমি কাউন্সিলিং করি, বসিয়ে বসিয়ে বলি যে কিভাবে রান্নাটা করলে রাত্রে যদি অর্ধেকটা প্রিপেয়ার করে নেওয়া হয়, সকালে এটা এইভাবে প্রিপেয়ার করে নেওয়া যায়, এইভাবে কথা বলার চেষ্টা করি। বিভিন্ন ছোট ছোট ভিডিওগুলো আমি কালেক্ট করি, আমি আমার ইজি কুকিং ভিডিওস। হ্যাঁ, খুব ছোট ছোট। যেমন আপনি একটা মজার একটা তথ্য আমি দেখলাম যে ডিম আর একটু ময়দা, হ্যাঁ, এটা কিন্তু দেখা যাচ্ছে আমরা যদি বড় করে করি, ঠিক আছে, পিঠার মতো, বাচ্চারা খেতে চায় না, কিন্তু ছোট ছোট যদি চকলেটের মধ্যে দেওয়া হয়, হ্যাঁ, জেমস চকলেট যেটা, তখন বাচ্চারা কিন্তু মজা করে খেয়ে ফেলে। বাহ, এটাও তো বেশ একটা ইন্টারেস্টিং বিষয়। আবার আসবো, একটা বিরতির সময় হয়ে গেছে, জুমেও আড্ডা হবে। আমাদের সময় কিন্তু একেবারে কিভাবে যেন দৌড়ে পালাচ্ছে, তবে এভাবেই আসলে আড্ডা হয়। আড্ডায় একবার বসলে কিন্তু মনটা সেখানেই পড়ে থাকে। আর একটুখানি সময় পাবো আপনাদের সাথে আড্ডা দেবার জন্য। এখনো যাদের সাথে গল্প করা হয়নি তারা ছোট ছোট করে আমাদেরকে বিরতির ওপারে এসে উত্তর দেবার চেষ্টা করবেন। নিয়ে নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি। ছোট্ট একটা বিরতির পর কিন্তু আরো একবার চলে এলাম, এবং আমরা বিরতিতেও আড্ডা দিই, বিরতিতেও একেবারে গা ছেড়ে দিয়ে আড্ডা দিই। মানে লেডিস ক্লাব আছে মানেই সবসময় আড্ডা চলছে, এবং সেই সময়টা আপনাদের যারা যারাই আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের কাছে যাবার আগে একটা ইভেন্ট আছে আবৃত্তি নিয়ে আমাদেরই কিছুদিন পরে, তাই না আপু? যে ইভেন্টটা মাথায় করে এসেছেন দেশে, সেই ইভেন্টটা নিয়ে একটু শুনি নাজমা আপুর কাছে। এবার এসেছি দেশে 3 সপ্তাহের জন্য। তো আসবার সময় মনে হলো যে নিজের জন্য একটা কিছু করা হোক, এবং এটা আমার নিজে গিফট করেছি আর কি। তো সেটা অবশ্যই একটা আবৃত্তি, যেহেতু আমি ভালোবাসি আবৃত্তি করতে, আবৃত্তির একটা অনুষ্ঠান, একক আবৃত্তির অনুষ্ঠান আমি করতে যাচ্ছি আগামী 19শে জুন বিশ্ব সাহিত্য কেন্দ্রে ইসফেন্দিয়া জাহেদ হাসান মিলনায়তনে। তো লেডিস ক্লাবের সবাইকে আমি আমন্ত্রণ জানাতে চাই, আসুন আপনারা। সন্ধ্যা 7টায়, একদম কাটায় কাটায় সন্ধ্যা 7টায় অনুষ্ঠান শুরু হবে। আর তার আগে একটু রিফ্রেশমেন্টের ব্যাপার আছে, যদি কেউ 6টার মধ্যে ওখানে পৌঁছে যান, আশা করি কিছু ভালো আবৃত্তি উপহার দিতে পারবো। আমার সাথে বিশেষ উপস্থিতি হিসেবে আছেন দেওয়ান সাইদুল হাসান, বাংলাদেশের একজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী, এবং উপস্থাপনায় রয়েছেন বাংলাদেশের আরেকজন প্রখ্যাত আবৃত্তি শিল্পী লিজা
চৌধুরী। তো আপনারা সবাই জানেন ওনাদের, এবং আমি এসেছি। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, আমরা আবারও লেডিস ক্লাবে এসে বলছি, আমার অনুষ্ঠানের নাম রেখেছি আমি সম্পূর্ণা, এবং এই বিষয়টা হচ্ছে নারী এবং নারীবাদ এবং নারী বিষয়ক, এবং কবিতাগুলোও থাকবে সেরকম করে। কবিতাগুলোকে সাজানো হয়েছে একটা নারীর জীবনের বিভিন্ন ধাপে, সে কীরকম কী জিনিস ফেস করে। মেয়েটা কবিতাটা যেটা ছিল সেটাও একটা কবিতা থাকবে, এবং আরো দারুণ দারুণ কিছু। জায়গাটা আরেকবার সবাইকে বলে দিন। জায়গাটা বিশ্ব সাহিত্য কেন্দ্র, 2য় তলায়। মিলনায়তনটা হচ্ছে ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তন। আচ্ছা। আর আমার মনে হয় বিশ্ব সাহিত্য কেন্দ্র বাংলা মোটরে 17 ময়মনসিংহ রোড, যদি একেবারে ভুল না করে থাকি। তারিখটা 19শে জুন, বৃহস্পতিবার, ঠিক সন্ধ্যা 7টায়। আমি তাহলে বারবার কিন্তু শুনিয়ে দিলাম, ঠিক আছে? একেবারে আমার মনে হয় যে লেডিস ক্লাবের নারীদের যেহেতু তাদের ভাবনার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, আমি জানি যে আসলে আপনারা কিসে আগ্রহ রাখেন এবং কিসে রাখেন না। তো সেই ক্ষেত্রে আমি জানি যে এটা এমন একটি আয়োজন যেটা আপনারা পছন্দ করবেন, আপনারা গিয়ে নিজের সাথে সম্পর্ক করতে পারবেন এই ইভেন্টটার সাথে। তো অবশ্যই আপনারা 19শে জুন মিস করবেন না, কারণ আপু কিন্তু নাজমা আপু আমাদেরই পরিবারের একজন অংশ হয়ে গেলেন, এবং তার এই আয়োজন অবশ্যই আপনারা উপভোগ করতে চলে যাবেন। আমরা একটু চলে আসি এখন জুমে এসে ওবায়দা আপুর কাছে আসতে চাই। ওবায়দা আপু, আজকের বিষয় হলো অর্থপূর্ণ কাজে নিয়োজিত থাকার বিষয়টা, এবং এখন আমরা ঈদের ছুটি কাটিয়ে কাজে যাবার মন মানসিকতাতেই আমি তো নাই। এখন আপনি বলুন আজকের বিষয় নিয়ে কি বলবেন। জি, আসসালামু আলাইকুম আপু। ঈদ মোবারক। ঈদের পরে মনে হয় এটাই প্রথম অনুষ্ঠান। অতিথি আপুদের শুভেচ্ছা এবং সালাম। তো অর্থপূর্ণ কাজ হলো আমরা যা কিছু করব ঈদের পরে তখন অবসরই আছে, ঈদের লম্বা ছুটি, সবারই ছুটি। এই অবসরকালীন সময়টা আমরা যেমন ভাবে কাজে লাগাবো, ঘোরাফেরা তো যদি করতে পারি খুবই ভালো, বিনোদনও দরকার নিজের জন্য। তবে যা কিছু করব তা যেন আমাদের অর্থপূর্ণ হয়, মানে আমার কাজে লাগুক, পরিবারের কাজে লাগুক, সমাজের কাজে লাগুক, বা আশেপাশের লোকজনের লাগুক। মানে এই অবসর সময়টুকু যেন আমরা নষ্ট না করি আড্ডা, মানে ফালতু আড্ডা দিয়ে বা কোনো অর্থহীন কাজ দিয়ে এইভাবে না কাটিয়ে আমরা কোনো অর্থপূর্ণ কাজ করে সেই সৃজনশীলতার মধ্যে নিজেকে নিয়োজিত রাখতে পারি। এটাই আর কি অর্থপূর্ণ কাজ বলতে। তো এগুলাই যেগুলা উপকারে লাগবে সবার, সেই জন্য পরিবারের যত্ন নেওয়া এটাও একটা অর্থপূর্ণ কাজ, রান্না করে খাওয়ানো একটা অর্থপূর্ণ কাজ, এবং বিশ্রাম নেওয়াও কিন্তু আপু অর্থবহ কাজ। কারণ হলো ভালো ভালো রান্না করলাম, বাসায় খাওয়ালাম সবাইকে, এটা একটা অর্থপূর্ণ কাজ। আবার আমি গাছ নিয়ে অনেকগুলি গাছ লাগাইছি, এর মধ্যে আমার উদ্যোগ যেহেতু গাছ নিয়ে কাজ করা, আমার পিছনেই আছে। এগুলি এখনো মানে প্লেসমেন্ট করি নাই, এগুলা ছবি তুলতে হবে। ছবি তোলার পরে তারপরে জায়গায় কোথায় খুব জলদি সেই গাছগুলো লাগিয়ে ফেলবেন, ছবি তুলবেন, এবং সেই ছবিগুলো আমাদের গ্রুপে পোস্ট করবেন। যে যেখানে যাই কিছু করছেন না কেন, যদি মনে করেন যে না আমার এমন কোনো একটা কাজের সাথে নিজেকে জড়িত রাখছি যেটাতে আমার মনের শান্তি হচ্ছে, সৃজনশীলতা আছে, তাহলে সেই জিনিসগুলোর ছবি তুলে পোস্ট করতেই পারেন নেক্সাস লেডিস ক্লাব ফেসবুক গ্রুপে। এবং সেখানে কিন্তু অসংখ্য নারীরা আছেন যারা কিনা প্রতিনিয়তই পোস্ট করছেন, নানান কিছু লিখছেন, এবং সুন্দর একটা কমিউনিটি সেখানে তৈরি হয়েছে। আমরা মমি আপুর কাছে আসি। মমি আপু, আজকের বিষয় নিয়ে আপনার কাছে চলে যায় যে অর্থপূর্ণ কাজে আপনি নিজেকে কিভাবে নিয়োজিত রাখেন। ধন্যবাদ আপু, সবাইকে শুভ সন্ধ্যা। আর অহনা আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে ব্ল্যাক শাড়িতে। যাই হোক, অনেকদিন পর জুমে যুক্ত হলাম, অনেক ভালো লাগছে। আমার মতে আপু যে জীবনটা অনেক রঙিন এবং সুন্দর, প্রত্যেকটা মানুষকে তার নিজের কাজে ভালোবেসে করতে হবে এবং জীবনটাকে অর্থপূর্ণ করে তোলা উচিত। শুধু খাওয়া দাওয়ার ঘুমানোর মধ্যেই জীবনটা সীমাবদ্ধ রাখা উচিত না আপু। এটাই আপু। হ্যাঁ, একদমই তাই আপু। কিন্তু আমি মাঝে মাঝে সারা সপ্তাহ ধরে কাজ করি, এবং সারা সপ্তাহ ধরে কাজ করার পর আমার শরীরটা আমাকে বিছানায় ফেলে দেয় কারণ আমি অসুস্থ হয়ে যাই। তো সেই ক্ষেত্রে বিশ্রামও নিতে হবে, বিশ্রামও অর্থবহ। আমরা হলো ফাহিমা আপুর কাছে আসি। ফাহিমা আপু, আজকের বিষয় নিয়ে আপনার কাছে শুনি। আপু আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলুন। আনমিউট। জি, ধন্যবাদ আপু। শুভ সন্ধ্যা সবাইকে। স্টুডিও যারা আছে তাদের সবাইকে শুভকামনা রইল। নাদিয়া আপু, আপনাকে অভিনন্দন। আর হচ্ছে অর্থপূর্ণ আমাদের আসলে যে এখন যে সময়টা যাচ্ছে, সে সময়টা হচ্ছে গিয়ে খুব খারাপ সময় যাচ্ছে। যে আমাদের সে আগের যে 2020 সালে যে করোনা কালীন সময়
যাচ্ছে গিয়েছে সেটা আবার নতুন করে আসছে। এখন আমি বলবো সবাইকে যে আমরা সবাই নিজের নিজের জায়গা থেকে নিজেকে যত্ন নিব, নিজেদের যত্ন নিব। অনেক অনেক ধন্যবাদ আপু, বেশ সুন্দর করে মানুষকে সচেতন করলেন। একেবারেই শেষ মুহূর্তে আছি, বড় অর্থপূর্ণ কাজ। আসলেই তাই। তিনজনই কিন্তু নিজেদের গুণান্বিত করে আমাদেরকেও আসলে অনেক অনেক আলো ছড়ালেন। অনেক ধন্যবাদ জানাতে চাই তিনজনকে। বিদায় বেলায় ছোট্ট করে যদি 2 লাইন কিছু বলবার থাকে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে। সবাইকে ধন্যবাদ, নেক্সাস টেলিভিশনকে আবারও ধন্যবাদ, দর্শক যারা আজকে অনুষ্ঠানটি দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ, যারা জুমে যুক্ত হয়েছেন এবং তাদের নিজস্ব ভাবনাগুলো শেয়ার করেছেন তাদেরও ধন্যবাদ। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে আমি আর সাবিহা হক আমরা দুজন হাই স্কুল ফ্রেন্ড। আমরা আজকে আমার জন্য এবং আমার মনে হয় ওর জন্য একটা আনন্দের বিষয় যে আমরা দুজন একসাথে কোথাও আসতে পেরেছি। সে একজন প্রফেসর হিসেবে পাবলিক স্পিকিং করে, অনেক জায়গাতে সে বিভিন্ন জায়গাতে কাজ করে, অনলাইনে এবং বলেন বা মঞ্চে। সেই সুবাদে আমি আবৃত্তি হিসেবে ছোটখাটো টুকটাক অনলাইনে এবং মঞ্চে কাজ করে থাকি। আমাদের দুজনেরই খুব ইচ্ছে ছিল যে আমরা দুজন একসাথে আসব। সুযোগ করে দেওয়ার জন্য নাদিয়া আপুর কাছে আসি। নেক্সাস টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা লেডিস ক্লাবে আড্ডায় আমাদের সবাইকে সুন্দর একটা সুযোগ তৈরি করে দিয়েছে। অহনা আপুকে অনেক সুন্দর দেখা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে প্রোগ্রামটা। সেই সাথে আসলে যেহেতু আমাদের এই সাবজেক্টটা ছিল অর্থপূর্ণ, তো আমাদের প্রতিটি সময়টা যাতে আমরা অর্থপূর্ণ অর্থবহ করে তুলতে পারি সেটার দিকে আমাদের অনেক ধন্যবাদ। আমরা একটু আসি আমরা সাবিহা আপুর কাছে। অনেক ধন্যবাদ অহনা আপনাকে এবং দেশে এবং দেশের বাইরে থেকে যে আপুরা যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে খুব প্যাশনেটলি মেয়েদের ব্যাপারে ভাবি এবং মেয়েদের ব্যাপারেই বিশেষ করে লেখালেখি করি, তাই এরকম একটি অনুষ্ঠানে আসতে পেরে আমি সত্যিই ভালো বোধ করেছি। আর আমার স্কুলের বন্ধু, ওর 50তম জন্মদিন, সেই উপলক্ষেই ও আসলে এই সপ্তাহেই আছে, আমি ডেটটা বলবো না, তো সেই উপলক্ষে ও নিজেই নিজেকে একটা গিফট দিচ্ছে, আবৃত্তির একক অনুষ্ঠান করছে। আমরা সবাই যাব, আমি যাব, আশা করি নাদিয়া আপু যাবেন এবং আমাদের লেডিস ক্লাবের অসংখ্য বন্ধুরা যাবেন। তিনজনকেই ধন্যবাদ এবং আমাদের দর্শক বন্ধু যারাই ছিলেন আজকের আয়োজনে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখানে।